আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আজকের এই ভিডিওটা সব জায়গায় যাওয়া উচিত, সবার কাছে যাওয়া উচিত। আপনারা আজকে যে গতকাল সারা দিন আপনারা কি দেখেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংসদীয় কমিটিতে গিয়ে সংসদে ৩০০ জন পোলিও আক্রান্ত এমপির কথাবার্তা ছাড়াই পাশ হয়ে গেছে। মানে যেই মাত্র বিলটা তুলেছে সেই মাত্রই ৩০০ জন পোলিও আক্রান্ত রোগী করে পাশ করে দিয়েছে। তো এতে আমাদের কি ছেঁড়া গেল কিছু? আপনাদের বারবার বলছিলাম আমি যে আপনারা যত যাই ভাবেন এ তারেক রহমান আপনাদের ভাই রাজনীতি করার সুযোগ ও দিবে না, ওরা সর্বশক্তি প্রয়োগ করবে। এই যে গতকালকে হয়েছে, আজকে দেখেন, আগামীকাল দেখেন, আরো এক সপ্তাহ দেখেন, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে শুনতে পারবেন যে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আপনার বাড়ি আক্রান্ত হয়েছে, অমুকের বাড়িতে হামলা চালাইছে ফেসবুকে জয় বাংলা লেখার কারণে, আওয়ামী লীগ লেখার কারণে। এগুলো চলতে থাকবে, কারণ এইটা ওরা করবেই। কারণ ওদের কাছেও সবচেয়ে বড় ভয় এই আওয়ামী লীগ। জামাতের কাছে, এনসিপির কাছে, বিএনপির কাছে, অবশ্য তিনোটা একই দল, কিন্তু এদের কাছে সবচেয়ে বড় ভয় কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদের কাছে সবচেয়ে বড় ভয়। তো এবার আমরা কি করব? আমি আপনাদেরকে গত পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞা দেওয়ার পর হয়তো আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা হয়তো হঠাৎ করে এসে হয়তো ঘুম থেকে উঠে দেখবেন 2 মিনিটের একটা ভিডিও ভাষণ সরাসরি ওনার ফেস দেখায় বলে দিচ্ছেন যে রাস্তায় নামো। সেই সময় খুবই সন্নিকটে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে। এটার জন্য আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ভাই বোন আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একটা কথা মনে রেখেন, 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে আমরা শক্তি প্রদর্শন করেই জনগণকে সাথে নিয়েই খালেদা জিয়াকে নির্বাচন করাতে বাধ্য করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের দিয়ে। 2006 সালের সেই লগি বইটা মনে আছে? ওয়ান ডে, মানে একদিনে 6-7 ঘন্টার ভিতরে আমরা খালেদা জিয়ার পদত্যাগ করতে বাধ্য করেছিলাম। সুতরাং এইবারও আমরা এমন কোনো একটা ঘটনা ঘটবে যেটা তাদেরকে আবারও ভাবতে চিন্তা করতে হবে। আপনারা যদি ভয় পান, আপনারা অনেকের সাথে আমার কথা হয়েছিল, অনেকে ভয় পাচ্ছিলেন, অনেক ভাইরা বলছেন ভাই আমাদের তো নিষেধাজ্ঞা আছে, আমরা কিভাবে মিছিল করব। ওরে ভাই, আমি তখনও বলছিলাম, এখনো বলি, ওই যে ভয়, এই ভয়েই আমাদের শেষ করে দিবে। আর নিষেধাজ্ঞা এবার দেখলেন তো, এতদিন তো নুনুসিও সরকার উনি করে রেখেছিলেন, আর এবার সংসদীয়ভাবে বিএনপি করছেন। যারা বিএনপিকে মনে করেছেন যে বিএনপি আসলে আপনাদের কোলে তুলে চুম্মা দিবে, তারা একদম সাইজ করে দিছে। সুতরাং এখন আর ভয়ের কিছু নাই। কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন চাই না করেন, মানে করেন চাই না করেন বলতে, আপনি যদি কোনো কমিটিতেও না থাকেন তারপরও আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি আওয়ামী লীগ এই জন্য পিড়াবে, আপনারা এই জন্যই মারবে। ওদের সামনে ইলেকশন আছে, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন। আপনি মনে করেন না যে আপনি ভাই আমি তো আওয়ামী লীগের কমিটিতে ছিলাম না, আমি এমনি যাই ভোট দিতাম, আওয়ামী লীগের পোলাপানের লোকে আড্ডা দিতাম, তাই বলে আপনার বাচ্চা যাবেন না, না না, আপনার মুরগি চুরির মামলা এলেও ঢুকাই ফেলাবে। সুতরাং এখন আর ওই যে পালাই থাকার সময় না যে ভাই আমরা পালাই আছি, আমরা দুঃখে আছি, কষ্টে আছি, পয়সা নাই, না না না। এখন পালাই থাকার চেয়ে তার সাথে জয় বাংলা স্লোগান দিয়ে জেলখানায় ঢুকে যাওয়া ভালো। কারণ জেলখানায় এখন লাখ লাখ আমাদের নেতাকর্মী আছে। 75-এর 15ই আগস্টের পরে 4.5 লাখ, প্রায় 4,65,000 নেতাকর্মী জেলে ছিল। এরা বেরিয়ে আসছে, 2-3 বছর লাগছে বেরিয়ে আসছে। ঠিক এখনো প্রায় আমাদের লাখখানিকের উপরে নেতাকর্মী আছে, এবং আরো যদি 2-4-5 লাখ আমরা ঢুকে যাই, এখন আমরাও বেরিয়ে আসবো, হয়তো 6 মাস 1 বছর লাগবে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন ভাই আমরা জেলে গেলে আমাদের পরিবার, ভাই আপনারা নিজেরাই বলেন যে আপনি এখন কষ্টে আছেন, দুঃখে আছেন, তো আপনি তো কোনো কাম কাজ করতে পারতেছেন, পালাই আছেন, তো কোথাও না কোথাও যেতে পালাই আছেন, তো পালাই থাকার দরকার কি? তার সাথে জয় বাংলা বলে আগে বারো দুইটা জায়গা জেলখানায়, অসুবিধা কি? এতে কি আমাদের কি খুব বেশি কিছু ছেড়া যাবে? পালাইয়া থাইকা যে অবস্থা, কোনো কাজ করতে পারতেছেন না, আমার ভাই বন্ধুরা বলছি, কাজ করতে পারতেছেন না, ঘরবন্দি হয়ে আছেন। তো ঘরবন্দি থাকা আর জেলবন্দি থাকা একই কথা, সেম কথা।
আপনারা ওই যে বিভিন্ন নেতা অমুক ভাইয়ের কথা চিন্তা না করে একমাত্র শেখ হাসিনার কথা চিন্তা করেন, মনে করেন যে এইটা আমাদের শেষ লড়াই, জীবনের শেষ লড়াই, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইটাতে আমাদের জিততে হবে। তবে আজকে ব্যান করে দেওয়াতে আমি কিন্তু কোনো দুঃখ পাই না, আমার কাছে খুব মজা লাগছে, আমার খুব আনন্দিত আমি। তার কারণ এই ব্যান করে দেওয়ার পরে এখন যেই হাইব্রিড আছে তার থেকে অনেক হাইব্রিড এখন সরে যাবে, অনেক হাইব্রিড পালাবে। আর এই ব্যান করে দেওয়ার পরে আমার কাছে কি জানেন, আমার কাছে না, আমার সমবয়সী আমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে আজকে একটা মজা লাগছে। এটা কি জানেন, আমরা 88, 90, 91, 91, 96, তারপর আপনার 2001, 2006 সেই মুহূর্তটা ফিরে পাচ্ছি। মানে ওই সময় আমরা বিভিন্ন জায়গায় পালাইছিলাম, মাইর খাইছি, ধর খাইছি, গাড়ি আক্রমণ করতে গেছি, হরতাল ডাকছি, আর জেলে গেছি, বহুত কিছু আছে। এই চানটা আবার আসছে। বহু বছর আওয়ামী লীগের 17 বছর যার ছিল, 16 বছরের মতো আন্দোলন সংগ্রাম কেউ গড়াই উঠতে পারেনি, কারণ দেশ শান্তি আন্দোলন করবে কি। কিন্তু এখন একটা বিরাট সুযোগ, দেশ অস্থিতিশীল, পেট্রোল নাই, খাদ্যদ্রব্য নাই, পোলাপানের কাম নাই, শিক্ষাক্ষেত্রে জায়গা নাই, সবকিছু মিলে দেশ অলরেডি অগ্নিগর্ভা। আর এইটাকে, এই স্ফুলিঙ্গটাকে কাজে লাগানোর জন্য একটা ক্লিকের দরকার। আর সেই ক্লিক বিএনপি সোজা তুলে দিল কারাতে, আওয়ামী লীগের হাতে ব্যান্ড করে। আওয়ামী লীগের ব্যান্ড করলে কি ভাই সব ব্যান্ড? আমরা ধরে নিলাম আমি যে আওয়ামী লীগের বেশি ভোটার নাই, 1 কোটি 1.5 কোটি 2 কোটি, সব কি মরে গেছে গা? সব কি বঙ্গোপসাগরে ভাইসা গেছে? আমরা আসি না, পাড়ায় মহল্লায় ঘরে বাড়িতে আমরা আসি, তো আমরা বাইরেতে হবে। শক্তি প্রদর্শন করা ছাড়া এখন আর বৈশা থাকার কাম নাই। যেন আমি বলতেছি যে আমি আমৃত্যু আওয়ামী সমর্থক, আমি আমৃত্যু আওয়ামী সমর্থক। আপনিও আমৃত্যু আওয়ামী সমর্থক নয় কি? আমরা যারা সমর্থন করি, যারা সরাসরি আওয়ামী লীগ করি, যারা আওয়ামী পরিবার, তারা এখন দেখানোর সময়। এই যে আপনারা সবসময় বলেন যে অমুকরে নেতা বানাইছে, তমুকরে নেতা বানাইছে, এরা নেতা বানাইছে, জেলে গেছে 6 মাস 1 বছর খাইতে এসে পরে কইছে যে ভাই আমি তো কারা নির্যাতিত। তাহলে এখন যে লক্ষ লক্ষ আমার ভাই বোনরা মামলা খেলেন, সব জেলে ঢুকেন, সব তো কারা নির্যাতিত, সবাই কারা নির্যাতিত। এখনো আপনারা চিন্তা করেন ভাই আমারে সভাপতি বানাইলো না কেন, আমারে সেক্রেটারি বানাইলো না কেন, আমারে সদস্যপদ দিল না কেন, এই জন্য আমি কি করব, পরবর্তীতে আমারে করা হবে কিনা, কি যে নেতা বানানো হবে কিনা। ভাই এখন নেতা বানানো হবে কি হবে না সেটা বাদ দেন, আগে মাজার সোজা করার জন্য হইল আমাদের রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি বারবার বলছি আপনাদের, সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন নামতে হবে, আমাদের ঐক্যের আগে খুব বেশি দরকার। আর এখন সময় শক্তি প্রদর্শনের, কারণ যে মিনমিনে করা, ফেসবুকে খালি লেখা, আর এই যে আমাদের মতো কটকট করা, এগুলা ছাইরা দিয়া এখন হচ্ছে শক্তি প্রদর্শন করতে হবে। ব্যান্ড হয়ে গেছেন, আমাদের ব্যান্ড করে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে যেখানে পাবে এই বিএনপির উচ্ছৃঙ্খল জামাতি বিএনপির বলাবেন আমাদের পিটবে। তোরা আমাদের 10 জন যদি পিটতে আসে, আমরা কি একজনও ধরতে পারবো না, একটারও মারতে পারবো না? মায়ের বানি বুঝেন তো, গালের এফোর এফোর করে দিতে পারবো না? আমরা না হয় গেলাম, এরা 10 জনে আইসা আমাদের একজনে মাইরা ফেলা হতো, আমরা মরার আগে একজন লইয়েই যাই না। চিন্তাটা এটা রাখেন যে যেখানে পারবো সেখানে একটারও লইয়েই খাবো, একজন রে খাইয়ে দিব, অসুবিধা নেই, এরপরে মরে গেলাম, অসুবিধা কি? দেশ তো বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। এই দেশ এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ বাঁচাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, এই দেশ বাঁচাইতে হইলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ করা ছাড়া কিছুই আসবে না। না কানলে, বাচ্চা যদি না কান্দে মায়ে দুধ দেয় না। সুতরাং আমরা যদি প্রতিবাদ না করি আমাদের জন্য কিছুই না। আর এসব নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা মানি না। অবৈধ সরকার, চুক্তিভিত্তিক সরকার, সে আমাদের নিষেধাজ্ঞায় কি দিল আর কি গেল, সেটা কোন দরকার আছে? সর্বাত্মক অসহযোগিতা করতে হবে এই সরকারের সাথে, সর্বাত্মক। আপনি আগে যদি যা চিন্তা করছেন এখন আর চিন্তার দরকার নেই, সর্বাত্মক অসহযোগিতা। যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন সেইখানেই শুরু হোক ধোলাই, বাকি বলবে কলাই। এটাই মনে রাখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেকটা আকস্মিকভাবেই বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ ধানমন্ডিতে এক আত্মীয়র বাসা থেকে
জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন চৌধুরীকে খুঁজে পেয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে। এই যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছরের বেশি সময়, এই সময়টায় স্পিকার শিরীন চৌধুরী আসলে কোথায় ছিলেন? এই দীর্ঘ অনুপস্থিতিতে আরো একটি কথা আমরা শুনেছি যে শেখ হাসিনাকে মাইনাস করে একটি রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে এবং সেই রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন ডক্টর শিরীন চৌধুরী। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে আছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আজকে এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে শেষ গিয়েছিলাম 2023 সালের নভেম্বরে এবং আমার একটি বইয়ের মোড়ক উন্মোচন করবার কথা ছিল জাতীয় সংসদের সেই সময়ের স্পিকার ডক্টর শিরীন চৌধুরী 30শে নভেম্বর। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কারণে তিনি 30শে নভেম্বর এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করতে পারবেন না বলে জানালে আমরা সেই প্রোগ্রামটি পিছিয়ে নেই। এটা পরে আমরা এটা পিছিয়ে 1 তারিখ বা 2 তারিখে করি ডিসেম্বরের। সেদিন ছিল শনিবার। তো আমার বইয়ের মোড়ক উন্মোচনটি হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে। তিনি এসেছিলেন, তিনি অতিথিদের মধ্যে একমাত্র তিনিই বক্তব্য রেখেছিলেন আর আমি লেখক হিসেবে কথা বলেছিলাম। তার অসাধারণ বাগ্মিতা এবং তার যে কন্টেন্ট, স্পিচের কন্টেন্ট, আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম। এমনি তিনি আমাদের একাডেমিক্যালি 1 বছরের জুনিয়র। একই সময় আমি যখন ঢাকা মেডিকেলে পড়তাম, উনি রাস্তার ওপারে ল ডিপার্টমেন্টে পড়তো। তিনি ছাত্রী হিসেবে অনেক আলোচিত ছিল এবং তিনি বোর্ডে, ঢাকা বোর্ডে হিউম্যানিটিস গ্রুপে এসএসসিতে ফার্স্ট এবং এইচএসসিতে সেকেন্ড হয়েছিলেন। মেধার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ মেধাবী মানুষ অনেকেই আছেন। তিনি এক্সট্রাঅর্ডিনারিলি ব্রিলিয়ান্ট, এটা ঠিক আছে। তার বাবা বঙ্গবন্ধুর আমলে সচিব ছিলেন, তার মা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। অর্থাৎ তিনি একটা সম্ভ্রান্ত পরিবার যাকে বলে, মেধাবী ছাত্রী যাকে বলে, এবং অত্যন্ত ভদ্র মানুষ। যারা তার সম্পর্কে জানেন যে তিনি একজন ক্লিন পলিটিশিয়ান বাংলাদেশের, তাকে আমরা বলতে পারি। তো সেই তার সাথে আমার শেষ দেখা। তারপরে এই 24 সালের 5ই আগস্টের পর থেকে তাকে কিন্তু আর পাওয়া যাচ্ছিল না। শুনেছিলাম তিনি ক্যান্টনমেন্টে আছে, কিছুদিন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, কিন্তু তারপরে তিনি কোথায় গেলেন, কারা তাকে গুম করে রেখেছিলেন? প্রথম দিকে তিনি মোবাইল ব্যবহার করতে পারতেন, কারণ তার সাথে তার পরিচিত কিছু মানুষের যোগাযোগ ছিল, কিন্তু গত কয়েক মাস সেই যোগাযোগটিও বন্ধ হয়ে যায়। এবং সেই যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে স্পিকার শিরীন চৌধুরী তাহলে কোথায়? তাকে কারা গুম করে রেখেছে? তিনি কি বেঁচে আছেন? এই প্রশ্নটাও কিন্তু, এই আশঙ্কাটাও কিন্তু কারো কারো মনে জেগেছিল। এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পর্যন্ত একটা সময় জানতে চাইছিলেন যে ডক্টর শিরীন আসলে কোথায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের নভেম্বরে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা অধিবেশনে যোগদান করতে সেই সময়ের ডক্টর ইউনূসের সময়ের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি গিয়েছিলেন এবং তিনি সেই সিকিউরিটি কনক্লেভের সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন। সেই সময় তার সাথে অজিত দোভালের মিটিং হয়েছিল এবং তাকে সেই সময় জিজ্ঞেস করা হয়েছিল, ওয়্যার ইজ ডক্টর শিরীন চৌধুরী? কিন্তু ডক্টর খলিল এই প্রশ্নটার উত্তর দিতে পারেননি। তারপর থেকে একাধিকবার এই প্রশ্নটি উঠেছে, কিন্তু কেউ আসলে জানতো না। এই যে ডক্টর ইউনূস, গোলাম আজমের ছেলে, আর এক যুদ্ধ অপরাধী কাশেমের ছেলে, এরা যে কথায় কথায় গুমের কথা বলে, অথচ কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের মতো একটা আন্তর্জাতিক সংস্থার চেয়ারপারসন ছিলেন যিনি, বাংলাদেশে একাধিকবারের জাতীয় সংসদের স্পিকার, সেই ডক্টর শিরীন চৌধুরীকে কোথায় গুম করে রাখা হয়েছে এটা নিয়ে ইভেন আমাদের মিডিয়ায় কোনো প্রশ্ন পর্যন্ত ওঠেনি। তো স্বভাবতই যখন গতকাল ডক্টর খলিল ভারতে গেলেন, তখন এই প্রশ্নটির যেন মুখোমুখি না হতে হয়, সেই কারণেই এই নাটকটা ওই দিনই ঘটানো হলো যেদিন ডক্টর খলিল ভারতে গেছেন, যাতে
ডক্টর খলিলকে আর জিজ্ঞেস না করা হয় যে ডক্টর শিরিন কোথায়, কারণ এখন তো আমরা জানি যে ডক্টর শিরিন কোথায় কোথায় তিনি ছিলেন, তাকে কোথায় গুম করে রাখা হয়েছিল। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে এসেছে যে তাকে গুলশানে একটি সেফ হোমে অলমোস্ট গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং সেই সময় তাকে নিয়মিত খাবার প্রদান করা হতো না, তার নিয়মিত ওষুধ দেওয়া হতো না। আপনারা জানেন যে 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে এই ডক্টর শিরিন চৌধুরী কিন্তু বিদেশে চলে যেতে চেয়েছিলেন, তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তিনি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, বরং উল্টো তাকে গুম করে রাখা হয়েছে। এবং তার কিছু শারীরিক প্রবলেম ছিল, আর্থারাইটিসের প্রবলেম, যে কোনো হাঁটতে সমস্যা হতো। একজন মানুষের রোগের বৃত্তান্ত আসলে বলা উচিত না, এটা খুব প্রাইভেসি এবং কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, কিন্তু আবার মনে হয় যে এখানে এটুকু বলা যেতে পারে যে এই যে 1.5 বছরের বেশি সময় ধরে তাকে গুম করে রাখা হয়েছিল, এই সময় তার যে এক্সিস্টিং অসুখগুলো ছিল সেগুলো তো বেড়েছেই, তার কিডনির কিছু সমস্যা ছিল সেগুলো আরো প্রকট আকার ধারণ করেছে, এবং এর সাথে তার কিছু চর্মরোগ, স্ক্যাবিসের মতো কিছু অসুখও আরো খুব খারাপ অবস্থার দিকে গেছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন, তাকে যখন আদালতে ওঠানো হয়েছে তার মলিন মুখটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে কি অবস্থায় রাখা হয়েছিল। এবং তিনি আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে পুলিশের বেষ্টনীর মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলেন। মানে একটা মানুষ এবং যে জীবনযাপন করেছেন, একজন পিওর ভদ্র মহিলা যাকে বলে, তাকে শুধু গৃহবন্দী করেননি, সব পৃথিবীর থেকে আলাদা করেছেন, গুম করে রেখেছেন এবং তাকে ঠিকমতো খাওয়াটা পর্যন্ত দেননি। চিকিৎসা তো অনেক পরের বিষয়। তো আজকে এই যে ভারতের কাছে বিব্রতকর যেন প্রশ্নের মুখোমুখি না হতে হয়, এই জন্য এই টাইমিংটা, অনেকেই বলছেন যে খলিলকে বিব্রত করা হলো এই অ্যারেস্টটা করে, আসলে তা না, খলিলকে একটা রিলিফ দেওয়া হয়েছে। কিন্তু এই 18 মাসে কি শুধু তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল? এইখানে আরো ইন্টারেস্টিং তথ্য, এবং এই ডক্টর ইউনূসের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বারবার তার উপরে প্রেসার করা হয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে এবং রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব ডক্টর শিরিন চৌধুরীকে নিতে হবে। যতবার ডক্টর শিরিনের কাছে এই প্রস্তাব গেছে, ডক্টর শিরিন প্রতিবার অনড় থেকে একটি কথাই বলেছেন যে বঙ্গবন্ধুর রাজনীতির উত্তরাধিকার হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, এবং তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাবেন না, এবং এর জন্য যদি তার মৃত্যু বরণ করতেও হয় তাও তিনি হাসি মুখে মেনে নেবেন, যে কোনো পরিস্থিতি তিনি মেনে নেবেন, তবুও রিফাইন্ড আওয়ামী লীগ নামের কোনো অবৈধ অন্যায়ের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করবেন না। এটি শোনার পরে তার প্রতি আমার শ্রদ্ধায় এত বেশি, আমি নত হয়ে গিয়েছিলাম, যেটা আমি যখন শুনলাম যে তার উপরে একাধিকবার প্রেসার করা হয়েছে, কিন্তু তিনি কোনো অবস্থাতেই তাদের সেই চাপের কাছে নতি স্বীকার করেনি। অবশেষে আপনারা দেখলেন তার বিরুদ্ধে 6টা মামলা, সেই 6টা মামলার মধ্যে 4টা মামলা হলো একই ঘটনার উপরে। সুতরাং সেই 4টা মামলা থেকে 3টা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, এখন আছে 3টা। তো সেখানেও তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই ঘটনাগুলো যেসব জায়গায় ঘটেছে তার থেকে 300 কিলোমিটারের বেশি দূরে তিনি সেই সময় অবস্থান করছিলেন। তাহলে এখন লালবাগ না কোথাকার কোন একটা বাচ্চা ছেলে, তাকে হত্যা চেষ্টার সাথে নাকি তিনি জড়িত ছিলেন, মানে এরকম একটা হাস্যকর মামলা দিয়ে তাকে, তার জন্য আবার 2 দিনের রিমান্ডও চেয়েছিল আমাদের পুলিশ। যাই হোক, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তো এখন এই যারা আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, রিফাইন্ড আওয়ামী লীগ করবেন, এই ধরনের দিবাস্বপ্ন নিয়ে বা এ ধরনের ব্যর্থ মিশন নিয়ে মাঠে আছেন, তাদের কাছে এই শিরিন চৌধুরী কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এত নির্যাতন, এত কষ্টের মধ্যেও কিন্তু মাথা নত করেনি। এবং শিরিন চৌধুরী একা না, আওয়ামী লীগের অধিকাংশ, প্রায় সবাই এরকমই, এই এলিমেন্ট দিয়ে গড়া। ডক্টর শিরিন চৌধুরীর অবিলম্বে মুক্তি চাই।
রাজনীতিকে শুদ্ধ ধারায় অচিরেই ফিরিয়ে আনা হোক। যদি না আনা হয় তবে তার জন্য বর্তমান ক্ষমতাসীনদের কি পরিমাণ মাসুল দিতে হবে তারা হয়তো ক্ষমতায় থেকে আজ অন্ধ হয়ে সেটা অনুধাবনও করতে পারছেন না। আর ডক্টর ইউনূস গত ১.৫ বছরে যা যা অপকর্ম করেছেন, যদি বেঁচে থাকেন প্রত্যেকটার বিচার হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।